তুলে ফেলছে। একটি মেয়ে 11 মাস ধরে কারাবন্দী তার কিডনির রোগে আক্রান্ত। 17 বছরের মেয়ে, মাইনর যখন মামলা হয়েছে শি ওয়াজ এ মাইনর, একে মেয়ে নারী, তারপরে মাইনর। এবং এই মামলা এই ডিজিটাল, এবং আপনি জানেন তো ওটা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মামলা, যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নিয়ে সারা পৃথিবী সোচ্চার, সারা পৃথিবী বলছে বাংলাদেশকে যে এই আইন তোমরা বাতিল করো। সেরকম একটি বিতর্কিত আইনের মাধ্যমে এই বাচ্চা একটা মেয়েকে এইভাবে জেলখানায় রাখা। আপনি জেলে ছিলেন, আমি জেলে ছিলাম, আপনি জানেন যে জেলে কোনো মহিলার থাকা মানে পরিবেশ কি আপনি আমি দুজনেই দেখেছি। এবং ভেরি ইন্টারেস্টিং মাহমুদ ভাই, বাংলাদেশের বিচারকদের একটা টার্ম আছে মাহমুদ ভাই, যে ধরেন আমার জামিন, আমি যখন 8 মাসের মাথায় ওই জজ কোর্টের রিজেকশন দেখলাম, বেল রিজেকশন, ওইখানে লেখা আছে সুন্দর করে যে তার কাস্টডি এখনো সন্তোষজনক হয় নাই। আমার বোন 5 মাস জেলে থাকার পরে তার এর মধ্যে লেখা আছে, জজ লিখেছেন যে তার এখনো কাস্টডি হয়নি। অর্থাৎ বিচারকদের মাথায় একটা প্রিসেট একটা ধারণা আছে যে রাষ্ট্রদ্রোহ মামলা তাকে মিনিমাম 1 বছর জেলে থাকতে হবে, তারপরে জামিন বিবেচনা করা যাবে। ডিজিটাল অ্যাক্টের মামলা তাকে মিনিমাম 9 মাস 1 বছর থাকতে হবে, তারপরে জামিন বিবেচনা আমরা করব, এরকম একটা বিষয় আর কি। আবার ধরেন কারো কারো ক্ষেত্রে আবার সেটা ধরেন একদিনে হয়ে যাচ্ছে, ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে জামিন পেয়ে যাচ্ছে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের, সেই নমুনাও আছে। অর্থাৎ আদালত বলে কিছু নাই। তবে মাহমুদ ভাই, হাসান ফয়েজ সিদ্দিকীকে আমার মনে এক্সপোজ করা দরকার বিচারের স্বার্থে, এবং এই আপিল বিভাগের পূর্ণ বেঞ্চ এরকম একটা অমানবিক এবং কি বলবো আপনাকে একটা ফালতু ডিসিশন কিভাবে দেয়, যে 11 মাস একটা মেয়ে অসুস্থ জেলে, মাইনর, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মামলা তার জামিন 4 মাসের জন্য স্থগিত করে দিল তারা। এই বিচার বিভাগ থেকে আপনি ভালো কিছু আশা করতে পারেন না, কারণ আমি আপনাকে আমার পুরনো গল্প বলি, এটা অনেকেই জানেন, যে আমি যখন আদালত অবমাননার মামলায় নিজেই নিজের মামলা প্লিড করছিলাম, এবং আমি বললাম যে আমি যা কিছু লিখেছি এটা সত্য লিখেছি, এর মধ্যে কোনো মিথ্যা কথা লেখা হয়নি, তখন আপনার এই আপিল বিভাগের একজন বিচারপতি আমাকে বললেন, ট্রুথ ইজ নো ডিফেন্স। তো যে দেশের বিচারপতি আপিল বিভাগে বসে বলতে পারেন যে ট্রুথ ইজ নো ডিফেন্স, তাহলে আপনি সেই দেশের বিচারপতিদের কাছ থেকে কি আশা করতে পারেন? আপনি তো বললেন যে কাস্টডি সন্তোষজনক হয় নাই আপনার ক্ষেত্রে এবং আপনার বোনের ক্ষেত্রে। আমার ক্ষেত্রে তো আরো মজার ব্যাপার হচ্ছে, 3 বছর জেল খাটার পরে দ্বিতীয় দফায় যখন আমার সকল মামলায় জামিন হয়ে গেছে, তখনও আমাকে জেল থেকে ছাড়া হয় নাই 3 দিন। 3 দিন আমার নামে কোনো মামলা ছিল না এবং সকল মামলায় আমার জামিন হয়ে গেছিল, কিন্তু 3 দিন আমাকে আটকে রেখে দেওয়া হয়েছে সম্পূর্ণ বেআইনি ভাবে, মামলা ছাড়া। কেন জানেন? আর একটা নতুন মামলা করবার জন্য। ওই 3 দিন সময় নিয়েছে পুলিশ আর একটা নতুন মামলা যাতে ব্যাকডেট দিয়ে করতে পারে, তো ব্যাকডেটের মামলা করতে পারে এবং আমাকে শোন অ্যারেস্ট দেখানো যায়। এবং সেই জন্য বিচার বিভাগ জেনে শুনে 3 দিন আমাকে কোনো মামলা ছাড়া কাশিমপুর 2 কারাগারে আটক রেখেছে। এই তো হচ্ছে বাংলাদেশের বিচার বিভাগ। এই বিচার বিভাগকে মানে আগামী যে সরকারই আসুক না কেন, সেই সরকারকে বাংলাদেশের বিচার বিভাগকে তো টোটালি রিফর্ম করতে হবে। এবং আমি যেটা আশা করি যে এই যে উচ্চ আদালতের যে বিচারপতিরা আছেন, যতজন বিচারপতি আছেন, সবগুলোকে আমি নর্মালি, আপনি জানেন যে বাজে কথা বলি না, তবে একটা বাজে কথা আজকে বলে ফেলি, এই সবগুলোকে লাথি মেরে বের করে দিতে হবে সবগুলোকে, এবং কারো কে কার আত্মীয় এটা দেখার কোনো দরকার নাই, সবগুলোকে একবারে বের করে দিতে হবে। এটা যদি না হয় তাহলে বিচার বিভাগের কালিমা আপনি দূর করতে পারবেন না। এদেরকে বের করে দিয়ে সত্যিকারের শিক্ষিত এবং সৎ ব্যক্তিদের বিচার বিভাগে আনতে হবে, তাহলে যদি বাংলাদেশ একটা রাষ্ট্র হিসেবে দাঁড়াতে পারে। এখন তো রাষ্ট্র নাই বাংলাদেশ, এটা একটা কি বলবো, এটা একে তো ভারতের করদ রাজ্য, সেটা তো আছেই, আর দ্বিতীয়ত এই করদ রাজ্যের মালিক হচ্ছে শেখ হাসিনা এবং তার পরিবার, আর সমস্ত 18 কোটি জনগণ তাদের প্রজা। তো এরকম একটি আপনি যদি দেখেন এই চিফ জাস্টিস যে তাপস তার বক্তৃতায় বললো যে কিভাবে সিনহাকে তারা নামিয়ে দিয়েছে, এটা বলার পরে সিনিয়র ব্যারিস্টার আমিরুল ইসলাম হাইকোর্টের নজরে আনলেন বিষয়টা, চিফ জাস্টিসের নজরে আনলেন যে এইভাবে আদালত অবমাননা হয়েছে, এইভাবে চিফ জাস্টিস সম্পর্কে বলা হয়েছে। হাসান ফয়েজ সিদ্দিকী কি করলো? এটাকে লম্বা ডেট দিয়ে, বোধহয় 6-7 মাসের ডেট দিয়ে এটাকে ফেলে দিল।
অথচ এটা কিন্তু ইনস্ট্যান্ট ডিসিশন হওয়ার কথা, তাই না মোহাম্মদ ভাই? আমার ক্ষেত্রে কি হয়েছিল জানেন, সোমোটো আমাকে সাজা দিল, এটা সোমোটো তারা মামলা নজরে এনে সুপ্রিম কোর্ট আমাকে সাজা দিয়েছিল, একটা না দুটো মামলায়। এবং সেটা তখন যাচ্ছিল, চিফ জাস্টিস তখনও হয়নি, তারপরে চিফ জাস্টিস হয়েছিল এসকে সিনহা না খায়রুল হক ছিল চিফ জাস্টিস তখন। তো খায়রুল হকের সময় সোমোটো আমাকে সাজা দিয়েছিল, এবং সাজা যেটা দিয়েছিল সেটা ইন্টারেস্টিং, যেটা আইনের বাইরে গিয়ে। আইন হচ্ছে বাংলাদেশের যে 6 মাস ম্যাক্সিমাম আপনি কন্টেম্পটের সাজা দিতে পারবেন, আমার ক্ষেত্রে কিন্তু 7 মাস সাজা দিয়েছিল। কারণ তারা বলেছিল যে আইনের মধ্যে থাকার তাদের দরকার নাই, তাদের ইনহেরেন্ট রাইট আছে আমাকে বেশি সাজা দেয়া, তো আমাকে বেশি সাজা দিয়েছিল। অসুবিধা নাই, এগুলো তো আমরা লড়াইয়ের জন্য প্রস্তুত ছিলাম না, অসুবিধা না। আরো বিচার বিভাগকে, এই বিচার বিভাগকে যদি আপনার ঠিক করতে হয়, তাহলে এদের সবাইকে বের করে দিয়ে সৎ ব্যক্তিদের এবং জ্ঞানী ব্যক্তিদের আনতে হবে। আপনি তো জানেন বাংলাদেশের এই প্রধান বিচারপতি সবগুলো কিন্তু থার্ড ক্লাস, সবগুলো দেখবেন আপনি মাস্টার্সে অথবা অনার্সে সবগুলি থার্ড ক্লাস পাওয়া, মানে এদের সাধারণ চাকরি পাওয়ার কথা না, থার্ড ক্লাস পেলে চাকরি পায় নাকি? আর এরা বাংলাদেশের প্রধান বিচারপতি হয়েছে। আর এরা হচ্ছে বিচারের নামে অবিচার করে, নিজস্ব ব্যক্তিগত স্বার্থ দেখে, ধান্দা খোঁজে, এবং এরকম অনেক বিচারপতি অনেক তথ্য আছে আমার মনে হয় যেগুলো এক্সপোজ করে দেওয়া উচিত। এবং আমি খুব সহসাই তার ওই যে হাসান ফয়েজ সিদ্দিকীর ভাইয়ের মেয়ে, যে যাকে এফবিআই ধরে নিয়ে আসছে, পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল, তার বিস্তারিত দেশ হয়েছিল, সেদিকে স্থগিত করেছেন বর্তমান চিফ জাস্টিস হাসান ফয়েজ সিদ্দিকের নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণ বেঞ্চ। তো হাসান ফয়েজ সিদ্দিকী একজন বিতর্কিত ব্যক্তি। আমি আপনাকে বলি কনক, এরা প্রত্যেকটা ব্যক্তি বিতর্কিত। শেখ হাসিনা যাদেরকেই আপিল বিভাগে নিচ্ছে প্রত্যেকে হচ্ছে শেখ হাসিনার পদলেহী, না হলে তাকে আপিল বিভাগে শেখ হাসিনা নিচ্ছে না। এবং এই যে তথাকথিত, আমি এদেরকে তথাকথিত বলি, প্রধান বিচারপতি, এদের কাজই হচ্ছে শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী রায় লিখে দেয়া, এবং তারা তাই করছে। আপনি দেখুন আমাদের কি ধারণা ছিল, আমাদের জনগণ যেটা জানে, পৃথিবীর সব দেশে যেটা হয়ে থাকে, যে নিম্ন আদালতে যদি কারো বিরুদ্ধে সাধারণভাবে যদি শক্ত জাজমেন্ট হয়, এবং আমরা জানি যে নিম্ন আদালত কিছুটা অ্যাডমিনিস্ট্রেশনের কন্ট্রোলে থাকে, মানে যখন যে সরকার থাকে সেই সরকারের নিয়ন্ত্রণে থাকে নিম্ন আদালত, এবং এর চেক অ্যান্ড ব্যালেন্স করবার জন্য উচ্চ আদালতের দায়িত্ব। তো আগে আমরা জানতাম, এই সরকার আসার আগে, এই শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকার আসার আগে, যে নিম্ন আদালতে যদি কোনো ব্যক্তির বিরুদ্ধে একটা বড় সাজা হতো, যেমন ধরুন তার হয়তো 10 বছর জেল হয়ে যেত, অধিকাংশ ক্ষেত্রে উচ্চ আদালতে গিয়ে সেই সাজা কমে যেত। কারণ বলাই হতো যে নিম্ন আদালতে সরকার তার প্রভাব বিস্তার করেছে, এবং এই কারণে উচ্চ আদালতে আসামির প্রতি মোর লেনিয়েন্ট তারা থাকতেন, তারা মানবিক ছিলেন। আপনি দেখুন বেগম খালেদা জিয়ার ক্ষেত্রে কি হলো, নিম্ন আদালতে যে সাজা তাকে দেওয়া হয়েছিল, তাকে 5 বছরের সম্ভবত সাজা দেওয়া হয়েছিল নিম্ন আদালতে, হাইকোর্টে কি করলো, হাইকোর্টে সেটাকে বাড়িয়ে সেটাকে 10 বছর। এটা ইতিহাসে নাই। এর আগেও যদি আপনি মনে করেন যে কাদের মোল্লা, জামাতের কাদের মোল্লার কিন্তু নিম্ন আদালতে, ওই আইসিটি আদালতে, তথাকথিত সেই ট্রাইব্যুনালে তার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল, কিন্তু উচ্চ আদালতে গিয়ে, সুপ্রিম কোর্টে গিয়ে তার মৃত্যুদণ্ড হলো। এরকম এক্সাম্পল আপনি খুঁজে পাবেন না, যে যাকে মানে নিম্ন আদালতে যাবজ্জীবন দিল, তাকে উচ্চ আদালত মৃত্যুদণ্ড দিয়ে দিল, এবং মৃত্যুদণ্ড দেওয়ার 24 ঘন্টার মধ্যে তার ফাঁসি কার্যকর করা হয়েছিল কাদের মোল্লা। তো এটাই প্রমাণ করে যে এই বিচারপতি নামে যারা বসে আছেন বাংলাদেশে আজকে, বিশেষত উচ্চ আদালতে, তারা কতটা ফ্যাসিস্ট, এবং তাদের মধ্যে মানবিকতা খুঁজতে যাওয়ারই কোনো অর্থ নাই। এবং এই যে ব্যক্তির কথা আপনি বললেন হাসান ফয়েজ সিদ্দিকী, তার পরিবারের দিকে আপনি তাকান, তার বড় ভাইও কিন্তু আপিল বিভাগের বিচারপতি ছিল, কিন্তু হ্যাঁ আপিল বিভাগের জাজ হয়েছিল, 2 ভাই একসঙ্গে আপিল বিভাগে ছিল। এবং তার মেয়ে, মানে তার বড় ভাইয়ের মেয়ে, আপনি আমার চেয়ে ভালো জানেন,
সে যে নিউ ইয়র্কে যে জনতা ব্যাংকের যে ব্রাঞ্চ আছে সেই ব্রাঞ্চ থেকে $6 লক্ষ তছরুপ করেছে। কে তছরুপ করলো? আপিল বিভাগের বিচারপতির মেয়ে এবং প্রধান বিচারপতির ভাতিজি। তো ওনার তো নৈতিক কারণে তার দায়িত্বেই থাকা উচিত না। যদি নৈতিকতা এদের মধ্যে থাকতো তাহলে এরা তো পদত্যাগ করে চলে যেত, যে না আমার পরিবারে যখন এরকম ঘটনা আমি এখানে থাকবো না। কাজে নৈতিকতা বলে কিছু নাই। এরা সকলেই শেখ হাসিনার পদলেহী এবং এরা শেখ হাসিনা এবং ভারতের দালাল, এই সবগুলো হচ্ছে এগুলো দালাল শ্রেণী। কাজেই আপনি আপনার একটা টক শো আমি দেখছিলাম যেখানে আপনি বলছিলেন যে এদেরকে বিচার করতে হবে এবং কারোর সাথে আপনি তর্ক করছিলেন আপনার একজন হোস্ট, আপনার একজন গেস্টের সঙ্গে, যে এদেরকে ছেড়ে দেওয়া যাবে না। আসলেই আমি মনে করি এই হাসান ফয়েজ সিদ্দিকী মার্কা বিচারপতিদের এভাবে ছেড়ে দেওয়া যাবে না। অবশ্যই পরিবর্তন হয়, আল্লাহ যদি আমাদের উপরে রহমত করেন এবং আমরা এই ফ্যাসিস্ট সরকারের পতন ঘটাতে পারি, তাহলে পরে অবশ্যই এই ফ্যাসিস্ট সরকারকে 15 বছর যারা ক্ষমতায় রেখেছে অবৈধভাবে এবং তাদেরকে ফ্যাসিস্ট হওয়ার সুযোগ তৈরি করে দিয়েছে, জনগণের উপরে এরকম নজিরবিহীন জুলুম করতে দিয়েছে, গুম খুন হয়েছে, এক্সট্রাজুডিশিয়াল কিলিং হয়েছে, টর্চার হয়েছে, অমানবিক টর্চার, এগুলো যারা সুযোগ করে দিয়েছে, যে পুলিশ অফিসার, যে বিচারপতিরা, তাদের বিচার হতে হবে বাংলাদেশে। তাদেরকে ছেড়ে দেওয়া যাবে না, তাদের জন্য কোনো সেফ এক্সিট নাই। এক্সাম্পল ক্রিয়েট করতে হবে কোনো ফ্যাসিস্ট সরকার বাংলাদেশে না তৈরি হতে পারে, এর জন্য একটা এক্সাম্পল আমাদের ক্রিয়েট করতে হবে। ইদানিং মাহমুদ ভাই এই বিষয়টা নিয়ে বেশ তর্ক হচ্ছে আমার সাথে, অনেকের সাথে। আমি বললাম যে সেফ এক্সিট দেওয়ার অধিকার কোন দলের প্রধানকে কে দিয়েছে? জনগণকে দিয়েছে, তাই না? সেফ এক্সিট মানে আমি মনে করি যে তাদেরকে পিটায় রাস্তায় মেরে ফেলা হবে না, তাদেরকে আইনসঙ্গত ভাবে বিচারের মুখোমুখি করা হবে, তাদেরকে পিটানো হবে না রাস্তাঘাটে। এটা হচ্ছে সেফ এক্সিট, আমি মনে করি এটাই হওয়া উচিত। তো হাসান ফয়েজ সিদ্দিকীর এই ভাতিজির ব্যাপারটা আমি দর্শক খুব সহজেই আগামী 2 দিনের মধ্যে আরো বিস্তারিত ভাবে আপনাদের সামনে তুলে ধরবো। কারণ এরকম একজন অমানবিক ব্যক্তি, যে 2 দিন আগে একটা ভিডিও টেপে শুনলাম বঙ্গবন্ধু করতে করতে ফেনা তুলে ফেলছে, একটি মেয়ে 11 মাস ধরে কারাবন্দী, তার কিডনির যখন মামলা হয়েছে মাইনর, একে মেয়ে নারী, তারপরে মাইনর। এবং এই মামলা এই ডিজিটাল, যেমন আপনি জানেন তো ওটা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মামলা, যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নিয়ে সারা পৃথিবী সোচ্চার, সারা পৃথিবী বলছে বাংলাদেশকে যে এই আইন তোমরা বাতিল করো। সেরকম একটি বিতর্কিত আইনের মাধ্যমে এই বাচ্চা একটা মেয়েকে এইভাবে জেলখানায় রাখা। আপনি জেলে ছিলেন, আমি জেলে ছিলাম, আপনি জানেন যে জেলে কোনো মহিলার থাকা মানে পরিবেশ কি আপনি আমি দুজনেই দেখেছি। এবং ভেরি ইন্টারেস্টিং মাহমুদ ভাই, বাংলাদেশের বিচারকদের একটা টার্ম আছে মাহমুদ ভাই, যে ধরেন আমার জামিন আমি যখন 8 মাসের মাথায় ওই জজ কোর্টের রিজেকশন দেখলাম, বেল রিজেকশন, ওইখানে লেখা আছে সুন্দর করে যে তার কাস্টডি এখনো সন্তোষজনক হয় নাই। আমার বোন 5 মাস জেলে থাকার পরে তার এর মধ্যে লেখা আছে, জজ লিখেছেন যে তার এখনো কাস্টডি হয়নি। অর্থাৎ বিচারকদের মাথায় একটা প্রিসেট একটা ধারণা আছে যে রাষ্ট্রদ্রোহ মামলা তাকে মিনিমাম 1 বছর জেলে থাকতে হবে, তারপরে জামিন বিবেচনা করা যাবে। ডিজিটাল অ্যাক্টের মামলা তাকে মিনিমাম 9 মাস 1 বছর থাকতে হবে, তারপরে জামিন বিবেচনা আমরা করব, এরকম একটা বিষয় আর কি। আবার ধরেন কারো কারো ক্ষেত্রে আবার সেটা ধরেন একদিনে হয়ে যাচ্ছে, ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে জামিন পেয়ে যাচ্ছে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের, সেই নমুনাও আছে। অর্থাৎ আদালত বলে কিছু নাই। তবে মাহমুদ ভাই, হাসান ফয়েজ সিদ্দিকীকে আমার মনে এক্সপোজ করা দরকার বিচারের স্বার্থে, এবং এই আপিল বিভাগের পূর্ণ বেঞ্চ এরকম একটা অমানবিক এবং কি বলবো আপনাকে একটা ফালতু ডিসিশন কিভাবে দেয়, যে 11 মাস একটা মেয়ে অসুস্থ জেলে, মাইনর, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মামলা তার জামিন 4 মাসের জন্য স্থগিত করে দিল তারা। এই বিচার বিভাগ থেকে আপনি ভালো কিছু আশা করতে পারেন না। কারণ আমি আপনাকে আমার পুরনো গল্প বলি, এটা অনেকেই জানেন, যে আমি যখন আদালত অবমাননার মামলায় নিজেই নিজের মামলা প্লিড করছিলাম এবং আমি বললাম যে আমি যা কিছু লিখেছি এটা সত্য লিখেছি, এর মধ্যে কোনো মিথ্যা কথা লেখা হয়নি, তখন আপনার এই আপিল বিভাগের একজন বিচারপতি আমাকে বললেন, ট্রুথ ইজ নো ডিফেন্স। তো যে দেশের বিচারপতি আপিল বিভাগে বসে বলতে পারেন
যে ট্রুথ ইজ নো ডিফেন্স, তাহলে আপনি সেই দেশের বিচারপতিদের কাছ থেকে কি আশা করতে পারেন? আপনি তো বললেন যে কাস্টডি সন্তোষজনক হয় নাই আপনার ক্ষেত্রে এবং আপনার বোনের ক্ষেত্রে। আমার ক্ষেত্রে তো আরো মজার ব্যাপার হচ্ছে, 3 বছর জেল খাটার পরে দ্বিতীয় দফায় যখন আমার সকল মামলায় জামিন হয়ে গেছে, তখনও আমাকে জেল থেকে ছাড়া হয় নাই 3 দিন। 3 দিন আমার নামে কোনো মামলা ছিল না এবং সকল মামলায় আমার জামিন হয়ে গেছিল, কিন্তু 3 দিন আমাকে আটকে রেখে দেওয়া হয়েছে সম্পূর্ণ বেআইনি ভাবে, মামলা ছাড়া। কেন জানেন? আর একটা নতুন মামলা করবার জন্য। ওই 3 দিন সময় নিয়েছে পুলিশ আর একটা নতুন মামলা যাতে ব্যাকডেট দিয়ে করতে পারে, তো ব্যাকডেটের মামলা করতে পারে এবং আমাকে শোন অ্যারেস্ট দেখানো যায়। এবং সেই জন্য বিচার বিভাগ জেনে শুনে 3 দিন আমাকে কোনো মামলা ছাড়া কাশিমপুর 2 কারাগারে আটক রেখেছে। এই তো হচ্ছে বাংলাদেশের বিচার বিভাগ। কাজে এই বিচার বিভাগকে, মানে আগামী যে সরকারই আসুক না কেন, সেই সরকারকে, বাংলাদেশের বিচার বিভাগকে তো টোটালি রিফর্ম করতে হবে। এবং আমি যেটা আশা করি যে এই যে উচ্চ আদালতের যে বিচারপতিরা আছেন, যতজন বিচারপতি আছেন, সবগুলোকে, আমি নর্মালি আপনি জানেন যে বাজে কথা বলি না, তবে একটা বাজে কথা আজকে বলে ফেলি, এই সবগুলোকে লাথি মেরে বের করে দিতে হবে সবগুলোকে। এবং কারো কে কার আত্মীয় এটা দেখার কোনো দরকার নাই, সবগুলোকে একবারে বের করে দিতে হবে। এটা যদি না হয় তাহলে বিচার বিভাগের কালিমা আপনি দূর করতে পারবেন না। এদেরকে বের করে দিয়ে সত্যিকারের শিক্ষিত এবং সৎ ব্যক্তিদের বিচার বিভাগে আনতে হবে, তাহলে যদি বাংলাদেশ একটা রাষ্ট্র হিসেবে দাঁড়াতে পারে। এখন তো রাষ্ট্র নাই বাংলাদেশ, এটা একটা কি বলবো, এটা একে তো ভারতের করদ রাজ্য, সেটা তো আছেই, আর দ্বিতীয়ত এই করদ রাজ্যের মালিক হচ্ছে শেখ হাসিনা এবং তার পরিবার, আর সমস্ত 18 কোটি জনগণ তাদের প্রজা। তো এরকম একটি আপনি যদি দেখেন এই চিফ জাস্টিস, এই যে তাপস তার বক্তৃতায় বললো যে কিভাবে সিনহাকে তারা নামিয়ে দিয়েছে। এটা বলার পরে সিনিয়র ব্যারিস্টার আমিরুল ইসলাম হাইকোর্টের নজরে আনলেন বিষয়টা, চিফ জাস্টিসের নজরে আনলেন যে এইভাবে আদালত অবমাননা হয়েছে, এইভাবে চিফ জাস্টিস সম্পর্কে বলা হয়েছে। হাসান ফয়েজ সিদ্দিকী কি করলো? এটাকে লম্বা ডেট দিয়ে, বোধহয় 6-7 মাসের ডেট দিয়ে এটাকে ফেলে দিল, অথচ এটা কিন্তু ইনস্ট্যান্ট ডিসিশন হওয়ার কথা, তাই না মোহাম্মদ ভাই? আমার ক্ষেত্রে কি হয়েছিল জানেন? সোমোটো আমাকে সাজা দিল, এটা সোমোটো তারা মামলা নজরে এনে সুপ্রিম কোর্ট আমাকে সাজা দিয়েছিল, একটা না 2টো মামলায়। এবং সেটা তখন যাচ্ছিল, চিফ জাস্টিস তখনও হয়নি, তারপরে চিফ জাস্টিস হয়েছিল এসকে সিনহা না, খায়রুল হক ছিল চিফ জাস্টিস তখন। তো খায়রুল হকের সময় সোমোটো আমাকে সাজা দিয়েছিল, এবং সাজা যেটা দিয়েছিল সেটা ইন্টারেস্টিং, যেটা আইনের বাইরে গিয়ে। আইন হচ্ছে বাংলাদেশের যে 6 মাস ম্যাক্সিমাম আপনি কন্টেম্পটের সাজা দিতে পারবেন, আমার ক্ষেত্রে কিন্তু 7 মাস সাজা দিয়েছিল। কারণ তারা বলেছিল যে আইনের মধ্যে থাকার তাদের দরকার নাই, তাদের ইনহেরেন্ট রাইট আছে আমাকে বেশি সাজা দেয়, তো আমাকে বেশি সাজা দিয়েছিল। অসুবিধা নাই, এগুলো তো আমরা লড়াইয়ের জন্য প্রস্তুত ছিলাম। না, অসুবিধা নাই। বিচার বিভাগকে, এই বিচার বিভাগকে যদি আপনার ঠিক করতে হয়, তাহলে এদের সবাইকে বের করে দিয়ে সৎ ব্যক্তিদের এবং জ্ঞানী ব্যক্তিদের আনতে হবে। আপনি তো জানেন বাংলাদেশের এই প্রধান বিচারপতি সবগুলো কিন্তু থার্ড ক্লাস, সবগুলো দেখবেন আপনি মাস্টার্সে অথবা অনার্সে সবগুলি থার্ড ক্লাস পাওয়া, মানে এদের সাধারণ চাকরি পাওয়ার কথা না, থার্ড ক্লাস পেলে চাকরি পায় নাকি? আর এরা বাংলাদেশের প্রধান বিচারপতি হয়েছে। আর এরা হচ্ছে বিচারের নামে অবিচার করে, নিজস্ব ব্যক্তিগত স্বার্থ দেখে, ধান্দা খোঁজে, এবং এরকম অনেক বিচারপতি, অনেক তথ্য আছে আমার মনে হয় যেগুলো এক্সপোজ করে দেওয়া উচিত। এবং আমি খুব সহসাই তার ওই যে হাসান ফয়েজ সিদ্দিকীর ভাইয়ের মেয়ে, যে যাকে এফবিআই ধরে নিয়ে আসছে, পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল, তার বিস্তারিত খুব সহজে আমি চ্যানেলে তুলে ধরবো। দর্শক, আশা করি দেখবেন আপনারা। মাহমুদ ভাই, আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় ঘটছে বাংলাদেশে, যে শেখ হাসিনা তার শেষ সময়ের নানা কৌশল হিসেবে, যেমন ধরেন বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। আপনি দেখছেন যে প্রমোশন দেয়া হচ্ছে কন্টিনিউয়াস, তারপর আপনি দেখছেন যে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরতদের গ্রেপ্তার করতে অনুমতি লাগবে, যেটি সরকারি কর্মকর্তাদের ক্ষেত্রে ছিল। পাশাপাশি নির্বাচন কমিশনের আপনার ক্ষমতাও কিন্তু কমিয়ে দেওয়া হয়েছে,
নির্বাচন কমিশন এখন চাইলেই আপনার আগের মতো কিছু পদক্ষেপ নিতে পারবে না। এটি হচ্ছে আপনার 3-4 দিন আগের খবর, 10 তারিখের খবর, 10 দিন আগের খবর অ্যাকচুয়ালি। তো আপনার কাছ থেকে মতামতটা নেওয়ার জন্য প্রসঙ্গটা আমি আনতে চাচ্ছি যে যেমন ধরেন রিটার্নিং অফিসার ফলাফল ঘোষণা করার পর কোনো অনিয়মের অভিযোগ উঠলেও পুরো আসনের ফলাফল স্থগিত বা ভোট বাতিল করতে পারবে না নির্বাচন কমিশন, এবং যেসব ভোট কেন্দ্রে অনিয়মের অভিযোগ থাকবে ভোট কেন্দ্রের ফলাফল চাইলে স্থগিত করতে পারবে নির্বাচন কমিশন। এবং এই বিষয়টি নিয়ে সিইসি কে সাংবাদিকরা জিজ্ঞেস করেছিলেন। নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনার আওয়াল, তিনি বলেছেন যে আপনারা যেভাবে বুঝেছেন ওভাবেই বুঝতে থাকেন, এক ধরনের হেয়ালি। এবং তাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনারা চাইলে নির্বাচন বন্ধ করতে পারবেন কিনা, তা পরিষ্কার করেননি সিইসি। তিনি বলেন একই প্রশ্নের উত্তর দেব না, পরে আবার বলেন, তিনি বলেন যে আইনের বাইরে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার কমিশনের আছে, এটা ইনহেরেন্ট পাওয়ার, সেই ইনহেরেন্ট পাওয়ারের দোহাই দিচ্ছেন। তো আপনি কিভাবে দেখেন এই যে পদক্ষেপগুলো, ইসির ক্ষমতা কমছে, প্রমোশন আসছে, 5% জায়গায় 10% বেতন বৃদ্ধি হয়েছে, সব মিলিয়ে আপনার একটা মন্তব্য জানতে চাই। না, হাসিনার শাসন প্রক্রিয়াটা আমাদের বুঝতে হবে, জনগণের বুঝতে হবে। হাসিনার শাসন প্রক্রিয়া হলো যে সিভিল এবং মিলিটারি ব্যুরোক্রেসিকে হাতে রাখা, সিভিল এবং মিলিটারি ব্যুরোক্রেসি হাতে রেখে তাদেরকে ব্যবহার করে, যেটাকে বলে রাষ্ট্রীয় সন্ত্রাস, রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে জনগণকে কাবু করে রাখা, জনগণকে নিয়ন্ত্রণে রাখা। এটা হচ্ছে তার প্রথম কৌশল। এবং এই কৌশলটি সে প্রতি 5 বছর সে ব্যবহার করে। 5 বছর বলছি আমি, নির্বাচনের বিষয়ে আমি পরে আসবো, যেহেতু আমাদের কনস্টিটিউশন অনুযায়ী একটা সরকারের মেয়াদ 5 ইয়ার্স। তো এই 5 বছর সে বেসিক্যালি সিভিল এবং মিলিটারি ব্যুরোক্রেসি দিয়ে রাষ্ট্র চালায়, এবং তাদেরকে দিয়ে সে যত অপকর্ম করায়, গুম খুন করায়, এক্সট্রাজুডিশিয়াল কিলিং করায়। এবং যে কারণে আপনি জানেন যে প্রথমে স্যাংশন আসলো আমেরিকার থেকে, র্যাবের বিরুদ্ধে স্যাংশন আসলো, এবং তারপরে যে নতুন ভিসা নীতি যেটা হয়েছে সেটা বেসিক্যালি এই ব্যুরোক্রেসিকে টার্গেট করেই কিন্তু এই ভিসা নীতি হয়েছে, আপনি ভালো করেই জানেন। এবং পুলিশ, এবং আপনি দেখেন ইউ গতকাল মিটিং করেছে পুলিশের সাথে, এবং তারা জিজ্ঞেস করেছে সরাসরি পুলিশকে যে আপনারা কিভাবে আইন শৃঙ্খলা রক্ষা করবেন, নিরাপত্তা, আইন শৃঙ্খলা বলে নাই, তারা বলেছে কিভাবে আপনারা নিরাপত্তা বিধান করবেন নির্বাচনের সময়। তার মানে হচ্ছে যে ইউ এর যে প্রতিনিধি দল এখন বাংলাদেশ সফর করছে, তারা জানে যে বাংলাদেশ পুলিশের ক্যারেক্টারটা কি, তারা জানে যে এই পুলিশ কিভাবে জনগণের অত্যাচার করে। তো সুতরাং হাসিনা যেহেতু সিভিল এবং মিলিটারি ব্যুরোক্রেসি দিয়ে রাষ্ট্র চালায়, সেই জন্য সিভিল এবং মিলিটারি ব্যুরোক্রেসিকে তাকে খুশি রাখতে হয়, এবং খুশি রাখার জন্য দুটা উপায় সে ব্যবহার করে। একটা হচ্ছে যে আইনগতভাবে যত বেশি সুবিধা তাদেরকে দেয়া যায়, যেমন ধরুন এই যে আপনি বললেন বেতন বাড়িয়ে দিল, প্রমোশন দিয়ে দিল, তারপরে বিভিন্ন তাদেরকে এক্স গ্রাসিয়া পেমেন্ট করে দিল, বিদেশ ভ্রমণের সুযোগ করে দিল। এগুলো হলো আইনের মধ্যে থেকে রাষ্ট্র টাকা যতটা তাদেরকে দেয়া যায়। রাষ্ট্র টাকা মানে কিন্তু আমাদেরই টাকা, আমরা যে করের টাকা দেই, জনগণের টাকা, সেই টাকা দিয়েই সে সিভিল এবং মিলিটারি ব্যুরোক্রেসিকে সন্তুষ্ট রাখে। আর দ্বিতীয় আর একটা পন্থা আছে তার, সে সিভিল এবং মিলিটারি ব্যুরোক্রেসিকে করাপ্ট করে ফেলে, অর্থাৎ তাদেরকে দুর্নীতি করবার অবারিত সুযোগ করে দেয়। এই প্রত্যেকটা পুলিশ অফিসার বাংলাদেশের দুর্নীতিবাজ, এবং এমনকি মিলিটারি জেনারেলরা শুদ্ধ বাংলাদেশে তারা দুর্নীতিতে সম্পৃক্ত হয়ে গেছে, আপনি ভালো করে জানেন। তাদেরকে বিভিন্ন কন্ট্রাক্ট দিয়ে দেওয়া হয়, তারা ইচ্ছা মতো কন্ট্রাক্ট ভাগ করে দেয়। যেটা আপনার মনে আছে, জেনারেল আজিজ তার বন্ধুর সাথে টেলিফোন কথোপকথনে পরিষ্কার বলেছিলেন যে তারা কিভাবে কোটি কোটি টাকার কন্ট্রাক্ট ভাগ বাটোয়ারা করে দেয় জেনারেল সাহেবরা। তো জেনারেল সাহেবরা এটা করছেন, পুলিশ এটা করছে, ব্যুরোক্রেসি এটা করছে। তো এইটাই হচ্ছে হাসিনার একটা তরিকা। আর দ্বিতীয় তরিকা হলো 5 বছর পর পর এটা কাজে লাগে, সেটা হলো নির্বাচন কমিশনে সে কতগুলো একেবারে মেরুদণ্ডহীন আওয়ামী লীগের দালালকে সে বানায় চিফ ইলেকশন কমিশনার। আপনি দেখুন এর আগের বার নুরুল হুদা ছিল 2018 সালে চিফ ইলেকশন কমিশনার। সেই নুরুল হুদার ব্যাকগ্রাউন্ড তো আমরা সবাই জানি, অতি সাধারণ ব্যাকগ্রাউন্ড,
এবং ওই ব্যাকগ্রাউন্ড থেকে এসে নুরুল হুদা তার চাকরি গেছিল জয়েন্ট সেক্রেটারি লেভেলে, জয়েন্ট সেক্রেটারি হয়ে তার চাকরি শেষ হয়ে গেছিল। সেই নুরুল হুদাকে ফিরিয়ে এনে তাকে সচিব করা হয় প্রথমে ব্যাকডেট দিয়ে, এবং তারপরে তাকে চিফ ইলেকশন কমিশনার করা হয়েছিল 2018 সালের সেই মধ্যরাতের নির্বাচন আয়োজন করবার জন্য করা হয়েছিল। এখন যে ভদ্রলোক এসছেন আওয়ালটায়, তাকে ওরকম ভাবেই আওয়ামী পরিবার দেখে তাকে নিয়ে আসা হয়েছে। কেন হয়েছে? যাতে তিনি আবারও 2018 কিংবা 2014 সালের মতো নির্বাচন করে দিতে পারেন, হাসিনাকে আর একবার ক্ষমতায় রাখতে পারেন। আপনি জানেন না যে আছে ধর্মমন্ত্রী গতকাল বলেছেন যে আমরা খুব বুদ্ধি করে 3 বার ক্ষমতায় আছি, 3 টার্মে, যে কোনো ভাবে আমাদের আবারও আগামীবার ক্ষমতায় থাকতে হবে, না হলে রক্ষা নাই। অর্থাৎ তারা বুঝতে পারছে যে ক্ষমতায় না থাকলে এদের রক্ষা থাকবে না। তো এই যে আপনি আওয়াল সাহেবের কথা বললেন, তিনি যে কথাগুলো সাংবাদিকদের বলেছেন গতকাল, এগুলো কোনো চিফ ইলেকশন কমিশনার দূরের কথা, একজন আমলা কিভাবে এই ধরনের ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে পারে, যা আপনারা বুঝতে থাকেন আপনাদের মতো, মানে অনেকটা তাচ্ছিল্য করে বলে দিল আর কি, আপনারা বোঝেন না, সাংবাদিকদের বলছেন। এবং আরো একটা ইন্টারেস্টিং তথ্য আপনি জানেন, এটা এই যে ক্ষমতা কমে গেছে, এটা কিন্তু স্বয়ংক্রিয়ভাবে কমে নাই। এই ক্ষমতা কমানোর প্রস্তাবটা গেছে ইলেকশন কমিশন থেকে। ইলেকশন কমিশন নিজেই প্রস্তাব পাঠিয়েছে সরকারের কাছে আইন অ্যামেন্ডমেন্ট করবার জন্য, এবং আইন অ্যামেন্ডমেন্ট করে আমরা সাধারণত কি দেখি যে বিভিন্ন মন্ত্রণালয় ক্ষমতা বাড়াতে চায়। এই প্রথম আমরা দেখলাম বাংলাদেশের ইতিহাসে যে কোনো একটা সংস্থা তার ক্ষমতা কমাতে চাচ্ছে। অর্থাৎ এর আগে ইলেকশন কমিশন কিন্তু নির্বাচন এটাকে নালান ভয়েড করে দিতে পারতো, নির্বাচনকে ক্যান্সেল করে দিতে পারতো, নির্বাচনে বাতিল করতে পারতো যদি কোনো বড় কারচুপি ঘটনা ঘটতো। এখন কিন্তু